নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে তোমাদের সঙ্গে গাঁটি কচুর একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি শেয়ার করব। গাঁটি কচু কিন্তু খেতে অনেকেই পছন্দ করে, আর বর্ষাকালে কিন্তু বিশেষ করে এই গাঁটি কচু পাওয়া যায়। সারা বছর না পাওয়া গেলেও বাঙালিরা কিন্তু অপেক্ষা করে থাকে এই বর্ষাকালের জন্যই। আর সেই গাঁটি কচু যদি চিংড়ি মাছ দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো দেরি না করে রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি গাঁটি কচু আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যেহেতু ফ্রেশ ছিল তাই কিন্তু আমি মাথা শুদ্ধই পরিষ্কার করে নিয়েছি। আর গাঁটি কচুগুলোকেও কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। তো এইখানে আমার প্রয়োজন মতন গাঁটি কচু আর আলু টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে গাঁটি কচুর সাথে আলুরও ব্যবহার করেছি, তোমরা যদি না চাও শুধু গাঁটি কচু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। আর এদিকে চিংড়ি মাছটাকে তো আগেই পরিষ্কার করেছি, এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই গাঁটি কচুর তরকারি কিন্তু অনেকে নিরামিষভাবেও খায়, তবে আমিষভাবে এই চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খেতে অন্যরকম লাগে আর স্বাদও হয় কিন্তু দ্বিগুণ। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই কিন্তু নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করেই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের যে কোনো তরকারিই কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এই গাঁটি কচুর তরকারিও তো কোনো কথাই নেই। এই গাঁটি কচুর তরকারি কিন্তু শুধু ভাত দিয়ে নয়, রুটি লুচি কিংবা পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখার জন্য। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা তেল, তবে খুব বেশি তেল কিন্তু এই রান্নায় প্রয়োজন পড়ে না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু কেটে রাখা কচু আর আলুগুলো দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে কচুগুলো কিন্তু সেদ্ধ করেও ব্যবহার করতে পারো, তবে গাঁটি কচু একটু ছোট করে কেটে দিলেই কিন্তু রান্নাতেই নরম হয়ে যায়, তাই আমি কিন্তু সেদ্ধ করে নিইনি। আর সেদ্ধ করলে কিন্তু এটা ল্যাসল্যাসে ভাব থাকে, সেই জন্য কিন্তু আমি একেবারে ভেজেই রান্না করব। তেলের ওপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি কিন্তু তেলের একটা ব্যবহার করিনি, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারছো। আলু আর কচুটাকে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু সবজির পুষ্টিগুণ বজায় থাকে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো আর অর্ধেকটা পেঁয়াজ। আমার যেহেতু লঙ্কা, আদা, রসুন আগে থেকে বাটা রয়েছে, সেই জন্য কিন্তু আমি আর এইখানে বাটিনি। তোমরা চাইলে একসঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেবে। তো এখান আমাদের কচুগুলোও কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। এইভাবেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কচু আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝে মধ্যে একটুখানি উল্টে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যেতে পারে। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, অর্থাৎ টমেটো আর পেঁয়াজ বাটা। এবার হাই ফ্লেমে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে কচুগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপরে একে একে আরও বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। এরপর সমস্ত মশলা দিয়ে কিন্তু কচু আর আলুটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তরকারি যত ভালো করে কষানো হবে তত ভালো করেই কিন্তু সেই তরকারির ফ্লেভার আসে। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তবে শুধুমাত্রই যদি গুঁড়ো মশলাগুলোকে তেলের ওপর নাড়াচাড়া করি তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে।
তো অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নেব। এইবার ভালো করে কষে নেওয়ার জন্য আমি খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়েছি। তেল ছেড়ে এসেছে, আবারও কিন্তু নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলে থাকি যে তরকারি যত ভালো করে কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনি। যারা চিনি খাও না তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারো, তবে এই রান্নায় সামান্য চিনির ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সের জন্য যেমন খেতে ভালো লাগবে তেমন তরকারির রঙটাও হবে কিন্তু একটু লাল লাল। এরপর যে মিক্সিতে মশলা করেছিলাম ওই মিক্সিতে জল দিয়ে কিন্তু ধুয়ে সেই জলটাই ঝোলের জন্য ব্যবহার করে নিচ্ছি। খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে দিয়ে মশলাটা লেগে আছে সেটাও কিন্তু ভালো করে ঝোলে মিশিয়ে নেব। তো কেমন লাগছে তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর খুবই সহজ মা ঠাকুমার হাতের রান্না, আমরা যেটা প্রতিনিয়তই কিন্তু খেয়ে থাকি, সেই রেসিপিগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এরপরে যেহেতু ঝোলের জন্য জল দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের জন্যই কিন্তু ঘাটি কচুর তরকারিটা অসাধারণ লাগে খেতে। তবে চিংড়ি মাছ ছাড়াও নিরামিষ ঘাটি কচুর তরকারিও কিন্তু মন্দ লাগে না। আমাদের তরকারি রান্না কিন্তু প্রায় শেষের মুখে। ঝোলও কিন্তু অনেকটাই টেনে এসেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে। একটুখানি ঝোলটা গ্রেভি রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু কচু জল টেনে নেবে আর এই তরকারিটা একদমই শুকনো হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এরপরে আবারও নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলে কিন্তু গরম মশলার ফ্লেভারটা পুরো সম্পূর্ণ তরকারির মধ্যে মিশে যায়। তৈরি হয়ে গেল গাঠি কচু চিংড়ির ডালনা। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে এরকম সিম্পল ও সাধারণভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো। গরম ভাতের সঙ্গে এই তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের মতো বিদায় নিলাম।